কোথায় কোথায় বাংলা ছাড়, কোথাও কাউকে তো আমরা পাকিস্তান যেতে দেখি নেই, বাট আমরা সবাইকে কিন্তু ভারত যেতে দেখছি। আমরা তো কাউকে কিন্তু আমরা তার্কি চলে যেতে দেখি নেই, এরকম দল বেঁধে দু একজন বিচ্ছিন্ন হতে পারে, বাট কাউকে দেয়নি। সুতরাং আপনাকে দেখেন, একটা দিন দেখতে পাবো আপনি যদি কোনো না কোনো ভাবে যদি, আমি যদি আজকে আমার প্রতিপক্ষকে, স্ট্রং প্রতিপক্ষকে মানে ফেস করার জন্য আমি যদি কম্পারেটিভলি, অর্থাৎ শত্রু কিন্তু আমার বন্ধু, ব্যাপারটা কিন্তু তাই। অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো এরকম আরো অনেক ব্যক্তি কিন্তু একটু মাথাটা খারাপ হয়ে যাবে, কারণ তারা তো পেইড, তাদেরকে তো পে করা হয়েছে, তাদেরকে তো কিছু না কিছু একটা কার্যক্রম করতে হবে। এরকম আরো অনেক পেইড এজেন্ট কিন্তু মাঠে আছে, তারা কিন্তু অ্যাক্টিভ হবে। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে। পশ্চিমবঙ্গের ভাবি মুখ্যমন্ত্রী, যদি উনি মুখ্যমন্ত্রী হিসেবে আগামীকাল শপথ আদৌ যদি নেন, এখনো নট ডিসাইডেড, অফিসিয়ালি নট ডিসাইডেড, শুভেন্দু অধিকারী ওনার অনেক ধরনের বক্তব্য আমরা দেখছি। এ ধরনের কোনো একটা অংশের মুখ্যমন্ত্রী ওনার ব্যক্তিগত মতামত বা উনি যেভাবে বলছেন, এটা কিন্তু ভারতের কোনো রাষ্ট্রীয় কোনো স্টেটমেন্ট না। সুতরাং আমি এই কথাটাকে, আপনি দেখেন, খুব পরিষ্কারভাবে কিন্তু খণ্ডন। আজকে কিন্তু আওয়ামী লীগের তাদের দলীয় মানে যে লেটার হেড, সেই লেটার হেডের মাধ্যমে কিন্তু তারা শুভেন্দু অধিকারী সহ অন্যান্যদেরকে, যারা বিজেপি থেকে জয়লাভ করেছে, তাদেরকে অভিনন্দন জানিয়েছে। সেখানে কিন্তু বলা হয়েছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তো আওয়ামী লীগ নিজেই যখন সাবেক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যদি দলের পক্ষ থেকে যদি অভিনন্দন জানান, সেখানে শুভেন্দু অধিকারী যদি বলেন যে তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এটা অনেকটা, আমি কি বলবো, আমি নিজে বলতেছি আমি প্রধানমন্ত্রী না, কিন্তু মনির ভাই আমাকে বলতেছে আমি প্রধানমন্ত্রী। তো এই কথা তো আসলে কোনো প্রকারের ভ্যালু নেই, কোনো ধরনের গুরুত্ব নেই। এটা যা সেটা কথার কথা, এটা যা সেটা পাগলের বলা, মানে প্রলাপ ছাড়া আসলে আর কিছুই না। আর ভারতের এই ধরনের হুমকি হামকি, তার নিজের খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। হ্যাঁ, আমার দেশ আমি কেমনে চলবো না চলবো, আমার দেশের আমি আমি কি সিদ্ধান্ত নিব না নিব, এটা নিয়ে আপনি দেখেন, খুব যৌক্তিকভাবে যদি আমি আপনাকে প্রশ্ন করি, ভারতের মালদ্বীপ নিয়ে কোনো টেনশন আছে? ভুটান নিয়ে কোনো টেনশন আছে? নেপাল নিয়ে কোনো টেনশন আছে? নাই। কাউকে নিয়ে কিছু নাই, মিয়ানমার টেনশন নেই। তাদের সমস্ত টেনশন হচ্ছে বাংলাদেশ নিয়ে। কেন রে ভাই? কি কারণে? নিশ্চয়ই তোমার কোনো একটা ইন্টারেস্ট আমার উপরে আছে। ডেফিনেটলি আপনি সারাক্ষণ যখন আমার পেছনে লাগা থাকবেন, আমার পেছনে আপনি যখন আমাকে নিয়ে আপনার রাতের ঘুম যখন হারাম হয়ে যাবে, ডেফিনেটলি আমার তখন মানে নিশ্চয়ই আমি আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কিংবা আমার গ্রাউন্ডটা খুব ইম্পর্টেন্ট, বা আমার জিওগ্রাফিক্যাল লোকেশনটা আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, ডেফিনেটলি। সুতরাং এই ওনার এই বক্তব্যগুলোকে আমি কোনোভাবে ধাঁচে আনতে চাই না। পশ্চিমবঙ্গ কেন, মানে পুরো ভারতে যদি আমাদের বাংলাদেশের উপরে যদি এ ধরনের যদি স্টেটমেন্ট দেন, সেটা ডেফিনেটলি আমাদের গভর্নমেন্টের উচিত পররাষ্ট্র নীতির যে ডিপ্লোম্যাটিক যে প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী সেটার রিয়াক্ট করা। সেটা যদি রিয়াক্ট না করেন, তাহলে যেভাবে তৎকালীন সরকার, আওয়ামী লীগ যেরকম না করতো, তারা যেরকম জনগণের প্রতিরোধের মুখে একটা সময় আসে, বিএনপিকেও ঠিক সেম তেমনি এ ধরনের কনসিকুয়েন্সে যাবে, যদি বিএনপি তারা যদি এভাবে যদি রিয়াক্ট না করে। ডেফিনেটলি আমার ডিপ্লোম্যাটিক কিছু নর্মস আছে, যেমন যেমন সংসদীয় যে নর্মস আছে। আপনি যে প্রশ্নটা তো রবি ভাইকে করছিলেন, রবি ভাই অন্যভাবে উত্তর দিচ্ছে, অর্থাৎ রাজাকারের বাচ্চা বা এভাবে বলে সংসদীয় ভাষায় সেটা কাভার করে কিনা, সংসদে দাঁড়িয়ে সেটা কাভার করে কিনা, সেটা সেটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু একটা বিষয় আছে। আপনি পল্টন ময়দানে বলতে পারেন, আপনি রাস্তাঘাটে বলতে পারেন, আপনি আপনার এলাকায় গিয়ে ভাষণে আপনি বলতে পারেন রাজাকারের বাচ্চা, কিন্তু সংসদে দাঁড়িয়ে সংসদীয় মানে প্রোটোকলের ভিতরে, সংসদীয় যে শিষ্টাচার, সেটার ভিতরে যায় কিনা। ঠিক তেমনি প্রত্যেকটা দেশের কিন্তু একটা নর্মস আছে, একটা ডিপ্লোম্যাটিক নর্মস আছে। সেই নর্মসের বাইরে গিয়ে যদি কথাবার্তা বলা হয়, তাহলে এটাকে আমরা বাংলাদেশ কোনোভাবে সেটাকে গ্রাহ্যতে নেব না। এটা জাস্ট একটা প্রলাপের মতোই। এখন বাংলাদেশের কি উচিত? কেন আমাদের আমাদের তাদের আমরা তাদের এত এত বড় বা এত বেশি মাথা ব্যথার কারণ আছে? দেখেন, বাংলাদেশের চারদিককে ঘিরে ভারতের প্রায় 60টা এয়ারফিল্ড এবং বা এয়ারপোর্ট বলেন আর এয়ারফিল্ড বলেন, সেগুলো কিন্তু অ্যাক্টিভলি কিন্তু তারা কিন্তু এই জিনিসগুলোকে তারা অ্যাক্টিভ করেছে ওভার দ্য পিরিয়ড। অর্থাৎ কিপিং বাংলাদেশ ইন মাইন্ড, অর্থাৎ ইন নিড অফ ক্রাইসিস, তারা যদি কোনোভাবে যদি কিছু করতে হয়, তারা যাতে এটা তাদেরকে প্রতিরক্ষা হিসেবে কিংবা আক্রমণের জন্য তারা এই এয়ারবেসগুলো ইউজ করবে। কিন্তু বিপরীতে একটা স্বাধীন দেশ হিসেবে
আমারও কিন্তু শতভাগ দায়িত্ব আছে। আমি আমার প্রতিরক্ষা ব্যবস্থায় কি করব না করব, কোথায় আমি এয়ারফিল্ড করব না করব, আমারও কিন্তু উচিত কাউন্টার হিসেবে along the border কিপিং অল দোজ আমার যে স্ট্র্যাটেজিক্যাল যে লোকেশন গুলো আছে সেগুলোকে আমি মাথায় রেখে আমারও কিন্তু সেম ভাবে কিন্তু সামরিক সক্ষমতা বৃদ্ধি সহ এয়ারফিল্ড সহ এয়ারপোর্ট সহ সকল ধরনের স্থাপনাগুলোকে আমাকে অ্যাক্টিভ করতে হবে এবং যুগোপযোগী যে সমস্ত সরঞ্জামাদিগুলো আছে সেগুলো আমাদেরকে টেকফুলি ইয়ে করতে হবে, অর্থাৎ আমাদেরকে টেকনিক্যালি আরো বেশি অনেক ডেভেলপ হতে হবে। বর্তমান বিশ্বের কোনো একটা দেশ কিন্তু এককভাবে কিন্তু সামরিকভাবে কিন্তু কখনো কিন্তু সক্ষমতা অর্জন করতে পারে না। আপনি কখনোই বলতে পারবেন না যে আমার কাছে 10 লাখ সৈন্য আছে, আপনি আমার সাথে পারবেন না, নেভার। এখনকার বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে সামরিক শক্তি কিন্তু সৈন্য সংখ্যা দিয়ে কিংবা অস্ত্র সংখ্যা দিয়ে কিন্তু আপনি কিন্তু নিরূপণ করতে পারবেন না, যেটার স্পষ্ট উদাহরণ কিন্তু দেখেন আপনি ইরান, একটা দেশ কিন্তু তারা কিভাবে বিশ্বের পরাশক্তিকে কিভাবে নাস্তানাবুদ করে ছেড়ে দিল। অর্থাৎ আপনাকে আপনার ট্যাক্টফুলি কিন্তু আপনাকে আপনার যেই স্ট্র্যাটেজিক্যাল যে ইস্যুগুলো সেগুলোকে আপনাকে কিন্তু কনসার্নে নিতে হবে। এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, দেখেন যত যাই করেন না কেন ইরান কিন্তু এত কিছুর মধ্যেও কিন্তু তাদের কিন্তু একটা অ্যালাই আছে, রাশিয়া আছে, বিভিন্ন ধরনের, তারা কিন্তু আমাদের দেশ মুসলিম দেশগুলো তাদের যে সহযোগিতার আদার পাওয়ার কথা ছিল তাদের সেই সহযোগিতাগুলো পায় নাই, পার্শ্ববর্তী কোনো দেশের সহযোগিতা তারা পায় নাই। তারা কি সার্ভাইভ করতে পারে নাই? পারছে। কিভাবে পারছে? বিকজ তাদের স্ট্র্যাটেজিক্যাল যে প্ল্যানটা ছিল সেটাতে তারা অ্যাওয়ে ফ্রেন্ড সাথে নিয়ে তারা কিন্তু অ্যালাই করছিল। সুতরাং আমাদের বাংলাদেশের এখন উচিত, যদি আমাদেরকে এই বাজারে, এই বিশ্বের বাজারে যদি নিজেদের শক্তি সামর্থ্য দিয়ে যদি টিকে থাকতে হয়, তাহলে কোনো সন্দেহ নাই আমাদেরকে সংখ্যা এবং টেকনোলজি দিয়ে যেমন ডেভেলপ করতে হবে, ঠিক তেমনি আমাদেরকে বৈশ্বিক এমন সব শক্তির সাথে স্ট্র্যাটেজিক্যালি অ্যালাইতে যেতে হবে, অর্থাৎ আমাদেরকে জোটে যেতে হবে, যেটা দিয়ে আমরা আমাদের সম্ভাব্য যে প্রতিপক্ষ আছে তাকে আমরা কাউন্টার করতে পারি। এটার জন্য কাউন্টার করতে হবে কোথায়, এবং এই জায়গাতে আপনি যাতে অ্যালাই করতে না পারেন, এই অ্যালাইটা যাতে আপনাকে আপনার পক্ষে করা সম্ভব না হয়, এই জন্যই কিন্তু আপনাকে সব সময় কিন্তু অ্যান্টি পাকিস্তান একটা ধোয়া কিন্তু আপনার ভিতরে কিন্তু তুলে দেওয়া হবে, এবং সারা দেশে কিন্তু এটা একটা ট্রাম্প কার্ড। যারাই এই ট্রাম্প কার্ডটা ইস্যু করতেছে আপনাকে স্পষ্ট ধরে নিতে হবে, কারণ আপনি যদি কোনো না কোনো ভাবে, হ্যাঁ আমি ডেফিনেটলি বলতেছি, আমরা তো এখন পর্যন্ত কোনোদিন কাউকে দেখি নাই যে কোথায় কোথায় বাংলা ছাড়, কোথাও কাউকে তো আমরা পাকিস্তান যেতে দেখি নাই, বাট আমরা সবাইকে কিন্তু ভারত যেতে দেখছি। আমরা তো কাউকে কিন্তু আমরা তার্কি চলে যেতে দেখি নাই, এরকম দল বেঁধে দুই একজন বিচ্ছিন্ন হতে পারে, বাট কাউকে দেখিনি। সুতরাং আপনাকে দেখেন, একটা দিন দেখতে পাবো আপনি যদি কোনো না কোনো ভাবে আমি যদি আজকে আমার প্রতিপক্ষকে, স্ট্রং প্রতিপক্ষকে মানে ফেস করার জন্য আমি যদি কম্পারেটিভলি, অর্থাৎ শত্রু কিন্তু আমার বন্ধু, ব্যাপারটা কিন্তু তাই, ভেরি সিম্পল। আপনার শত্রু মানে আমার বন্ধু হবে, তাহলে আমি কিন্তু আপনাকে আমি কাউন্টার করতে পারবো। এই আপনার শত্রু যাতে আমার বন্ধু না হয়, সেই জন্য তার বিরুদ্ধে যত রকমের প্রোপাগান্ডা এবং সবকিছু কিন্তু আমার ভিতরে কিন্তু চালু রাখতে হবে। আমি সবসময় বলে আসছি যে বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগ সরকারের পতন না, এটা ভারতের বিশাল বড় একটা পতন। ভারত তাদের যেই পতন হয়ে, যে পতনটা তারা কিন্তু কোনোভাবে অ্যাকসেপ্ট করবে না। এবং বাংলাদেশের ভেতরে ভারতের যেই পরিমাণ এজেন্ট ছিল তার চেয়ে কয়েক গুণ বেশি আমাদের নিজস্ব দালাল তারা তৈরি করতে পারছে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। এরাই কিন্তু আপনার ভেতরে কিন্তু এই সেন্টিমেন্টগুলো, এই বিভাজনগুলো, যেটা আপনি বলেন যে রাজাকার বলেন, আলবদর বলেন, কিংবা মুক্তিযুদ্ধ বলেন, চেতনা বলেন, মুক্তিযুদ্ধ বিরোধী বলেন, এই যে পক্ষ বিপক্ষ তৈরি করা, এগুলোকে জিয়ে রাখার জন্য কিন্তু লক্ষ লক্ষ হাজার হাজার দালাল কিন্তু তৈরি হয়ে আছে। এটাই ওদের অনেক বড় সাকসেস। আপনাকে ফিজিক্যালি কিন্তু আমার বাংলাদেশে থাকার প্রয়োজন নাই। আপনি যে দালালগুলো যে জন্ম দিয়ে গেছেন, আপনাদের দালালগুলোকে আপনি যে ওভার দ্য পিরিয়ড তৈরি করছেন, সেই দালালগুলোই কিন্তু আপনার বক্তব্যটাকে কিন্তু এই বক্তব্যগুলো টিকে রাখবে। সুতরাং আমাদেরকে এই ধরনের বিভাজনের রাজনীতি থেকে বাইরে আসতে হবে, এবং এই বিভাজনের রাজনীতিতে স্পষ্টত মনির ভাইয়ের বিএনপিও কিন্তু এই বিভাজনের রাজনীতির মধ্যে কিন্তু সামিল হয়ে গেছে। তারাও কিভাবে যেন সেই একই বিভাজনের রাজনীতিতে যাচ্ছে, কোনোভাবেই কিন্তু আমরা কিন্তু দেখি নাই যে সমষ্টিগতভাবে একসাথে এসে যে সামনের দিকে আগায় যাবে।
এই মনোভাব না গিয়ে আমরা কিন্তু সেই বিভাজনের মধ্যে চলে গেছি। পক্ষ বিপক্ষ থাকতে পারে। আমি আপনার মুক্তিযুদ্ধে কি ভূমিকা ছিল না ছিল সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। আপনার সেটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। আপনি চান নাই মানে এই যুদ্ধ করতে বা এভাবে আপনি চান নাই, সেটা আপনার রাজনৈতিক সিদ্ধান্ত থাকতে পারে। এখনো তো আমরা যখন কেন আপনি 2024 সালে জুলাই আগস্টে সেখানেও তো আমার পক্ষ বিপক্ষ ছিল। সবাই তো চায় নাই, সবাই তো চায় নাই যে এগেইনস্টে যেতে, নাকি আমার বাংলাদেশের সবাই চেয়েছে না, বিপক্ষ কিন্তু ছিল, 24-এর বিপক্ষ ছিল। তাই বলে কি আপনি 24-এর বিপক্ষকে কি কখনো বলছেন যে দেশ ছেড়ে চলে যাওয়া যাবে না? সুতরাং আপনার বিশ্বাস থাকতে হবে, আপনার ডিসিশন থাকতে হবে। আপনার ডিসিশন রং হইতে পারে, আপনার ডিসিশন ভুল হইতে পারে, কিন্তু তাই বলেই তো আমি আপনাকে আমার দেশের না আপনি অন্য দেশের এটা তো আমি বলতে পারবো না। ডেফিনেটলি আমি তাকে ফেস করব। কিভাবে ফেস করব? আমি তাকে আমার স্ট্র্যাটেজি দিয়ে, আমার বিশ্বাস দিয়ে, আমার আইডিওলজি দিয়ে আমি তাকে ফেস করতে হবে। সুতরাং রাজাকারকে রাজাকার বলে কিংবা স্বাধীনতা বিরোধী বলে বিভাজন করে আলাদা হয়ে যাওয়ার চেয়ে আমি আমার আইডিওলজি দিয়ে কতটা এস্টাবলিশ করতে পারবো, যদি আমার আইডিওলজি সঠিক হয়ে থাকে সেটা দিয়ে আমাকে কিন্তু এটা কাউন্টার করতে হবে। কারোর সাথে বিভাজন করে, কাউকে আলাদা করে দিয়ে, কাউকে এই মুহূর্তে বাংলা ছাড়লে আপনি কই যাবেন? আপনি আপনি কোন দেশের ভিসা তাকে দিচ্ছেন যে বাংলা ছাড়বেন? তো কেমনে যাবে? যাওয়ার ব্যবস্থা করে দেন, টিকিট কেটে দেন, বিমান দেন, ভিসা দেন, এমনি চলে যাবে। হ্যাঁ, সুতরাং এ সমস্ত কথাবার্তা না বলে আমাদের উচিত ভাই সত্যিকার অর্থে আমরা যেইভাবে আগাচ্ছি, আমাদের তিস্তা বলেন, আমাদের বিভিন্ন ব্যারেজ বলেন, পানির ন্যায্য হিস্যা বলেন, আমাদের যে সমস্ত ডিপ্লোম্যাটিক নর্মস আছে সেই জায়গাগুলোতে আমাদেরকে স্ট্রং ডিসিশন বলেন, সামরিক শক্তি বৃদ্ধি বলেন, আমাদের যে সমস্ত জিওগ্রাফিক্যাল যেই লোকেশন আছে সেটার বেস্ট ইউজ করে আমরা আমাদের স্ট্র্যাটেজিক্যাল যে সিকিউরিটিগুলো আছে সেগুলোকে যদি আমরা এনরিচ করতে পারি, তাহলে আমার মনে হয় এটার কাউন্টার জবাব দিতে পারবেন। এবং আমি তো আমার আগের বক্তব্য বলেছিলাম যে সামনে এই যে আমাদের বিমান বাহিনী বলেন বা সেনাবাহিনী বলেন, ড্রোন প্রযুক্তি বলেন, বিভিন্ন ধরনের যে ডেভেলপমেন্ট গুলো আসতেছে, আলহামদুলিল্লাহ এটা আমাদের বর্তমান সরকার তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনিও কিন্তু এইটাকে কিন্তু সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলছি এই কারণে যে এই জায়গাটাতে স্টপ হয়ে যায় না, এটা সামনে আগাচ্ছে। এটা যদি সামনে আরো আগায়, আপনি দেখবেন আরো অনেক ধরনের ন্যারেটিভ সামনে আসবে। অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো এরকম আরো অনেক ব্যক্তি কিন্তু একটু মাথাটা খারাপ হয়ে যাবে, কারণ তারা তো পেইড, তাদেরকে তো পে করা হয়েছে, তাদেরকে তো কিছু না কিছু একটা কার্যক্রম করতে হবে। এরকম আরো অনেক পেইড এজেন্ট কিন্তু মাঠে আছে, তারা কিন্তু অ্যাক্টিভ হবে। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে যে এই সমস্ত বিভাজন, এই সমস্ত বক্তব্যগুলোকে না দেখে আমরা যেই পথে আছি, যে পথে আমরা আগাচ্ছি, সরকার যে পথে আগাচ্ছে সেই পথে আমরা থাকি। যদি কোনো জায়গায় যদি সংশোধন কিংবা আমাদের প্রতিরোধ করা কিংবা পরামর্শ দেওয়ার প্রয়োজন হয় কিংবা প্রতিবাদ করার প্রয়োজন হয়, ডেফিনেটলি আমরা সেটার প্রতিবাদ করব, সেটার ক্রিটিসাইজ করব।